ইতিমধ্যেই জগন্নাথের যিনি নির্বাচিত জিএস তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন। ঢাকালিয়ার ওইখানে সন্ত্রাসীরা মারামারি করছে, মারামারি না হামলা চালাচ্ছে। মারামারি হলো দুই পক্ষের মধ্যে, আর এক পক্ষ যদি হামলা চালায় ওটা মারামারি হয় না। ঢাকা কলেজও হয়তো বা একটু পরে শুরু হবে, এই জন্য শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে এখানে একসাথে হয়েছি যখন আজকে 4 তারিখ, আমি যদি 2024-এ ফেরত যাই, ঠিক এই সময়টাতে কারফিউ জারি হবে। আর্মি আমাদেরকে বলল যে আপনাদেরকে শাহবাগ ছেড়ে চলে যেতে হবে, যেই কোনো মূল্যে আমাদেরকে থাকতে দিবে না, অতর্কিত হামলা চালানো হবে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি ক্যাম্পাসের ভিতরে যাই তাহলে একটা পুরো রাতে একটা ম্যাসাকার চালানো হবে, আর যদি থেকে যাই তাহলে ম্যাসাকার চালানো হবে শাহবাগে। আমার মনে আছে আমি আর নাহিদ ছিলাম, আরো 4-5 জন ছিলাম। পুরো ঢাকাতে সব বাসায় ফোন দিয়েছিলাম, কেউ বাসায় জায়গা দেয়নি। এখন অনেক বিপ্লবী বের হয়েছে। পরবর্তীতে আমরা একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তো সেই 2024-এর 4 তারিখ আর জগন্নাথ ভার্সিটিতে যা চলতেছে 4 তারিখের মধ্যে 2 বছর পরে কোনো পার্থক্য দেখি না আর কি, একইভাবে চলতেছে। আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত আছেন রাকসুর সম্মানিত পিপি, টঙ্গী ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ সাহেব, আসাতিজে কারাম, তালাবে আজম। আমি পড়াশোনা করেছি দারুন নাজাতে। আমি ঢাকাতে মীর হাজারীবাগ ক্যাম্পাসে ভর্তি হইতে আসছিলাম। পরে আমি ওইখানে একটু ঢুকবো, দেখি মীর হাজারীবাগে মারামারি চলতেছে। যেদিন ভর্তি হইতে আসছিলাম, পরে এলাকা থেকে বের হয়ে অন্যদিকে চলে গেছি। পরে শুনলাম যে আরেকটা মাদ্রাসা ভালো আছে, সেটা হলো দারুন নাজাত, ওইখানে ভর্তি হয়েছিলাম। তো আমাদের পরীক্ষার হল ছিল হলো মীর হাজারীবাগ এই ক্যাম্পাসে, এবং মীর হাজারীবাগে হলো আইসা শুনছি এখানে বিপি আছে, টঙ্গীতেও বিপি আছে, কিন্তু আমরা দারুন নাজাতের বিপি জিএস কিছু পাই নাই। এটা আমাদের দুর্ভাগ্য। তো আপনারা তো একদম শুরু থেকেই যে কিভাবে নতুন লিডারশিপ সৃষ্টি করা যায় চর্চাটা করে থাকেন। পরবর্তীতে মীর হাজারীবাগের এখানে আমি কোচিংও করেছিলাম, অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। টঙ্গী ক্যাম্পাসেও গিয়েছিলাম, সেখানে অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। দারুন নাজাতেও অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা বিশেষত 4-5টা ক্যাম্পাস, যেমন হলো জামিয়া কাসেমিয়া, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া, যারা হলো দ্বীনের মডার্ন যে এডুকেশন, দুইটার সমন্বয়ে, এগুলো কি আসে না? সমন্বয়ে বাংলাদেশে একটা খুব ভালো জায়গা নিয়ে যাচ্ছেন। আমরা পরে যখন ক্যাম্পাসে আসলাম, আমাদের মধ্যে আবার এই 5টা-6টা ক্যাম্পাসে যারা ছিল তাদের মধ্যে আবার একটা বন্ডিং হয়ে উঠত, এবং দেখা গেছে যারা টপার ছিল ইউনিভার্সিটিতে সবগুলো এই ক্যাম্পাসগুলো থেকেই থাকতো। আমাকে কালকে বিপি সাহেব বললেন এখানে আসার জন্য। আমি ওনার নির্দেশ ক্রমে এখানে চলে আসলাম, কারণ এখানে এসে মনে হচ্ছে যে আমি আবার সেই ক্যাম্পাসে আছি। তো এটা ভালো লাগলো যে আপনাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আমি চেয়েছিলাম যে অন্য লাইনে যাব, একাডেমিয়াতে, কারণ সাইয়দ কুতুব, কারজাবি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বইগুলো আমার অনেক বেশি পড়া ছিল। নাসিরউদ্দিন আলবানী, ওনার বইগুলো আমি বেশি পড়তাম দারুন নাজাতে থাকাকালীন। আমার একজন শিক্ষক ছিল, যদিও দারুন নাজাতে ওই বইগুলো পড়া যেত না ওইভাবে। তো ওইখান থেকে দেখা গেছে যে একাডেমিয়াতে কাজ করব, ক্যাম্পাসে আসব, কিন্তু জীবনের গতিবেগে একাডেমিয়া থেকে অন্যদিকে ছিটকে পড়লাম। তো এখন হলো রাজপথের একাডেমিয়াতে আছি, যেখান থেকে প্রতিনিয়ত শিখছি। সেই শেখার মধ্যে হলো কখনো রক্ত ঝরছে, যেগুলো আগে বইয়ের মধ্যে পড়তাম, এখন সরাসরি এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমাদের ক্যাম্পাসে এসে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তো আবার এই ডি ইউনিট দিয়ে হলো বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসছি। ওই জায়গায় আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মাদ্রাসা সেক্টরে কমার্স সেকশনটা চালু করা যায় কিনা। সায়েন্স আছে, আর্টস আছে, এবং আমাদের
দারুণাজার থেকে মিল্লাত অথবা যে কোনো জায়গা থেকে সায়েন্স থেকে প্রচুর পোলাপাইন হলো বুয়েট মেডিকেলের চান্স পাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে বা আল্লাহ সুযোগ দিলে 11 দলীয় জোট অথবা এনসিপি যেভাবে হোক না কেন আমি নিজে পার্সোনালি এটা চেষ্টা করব। কারণ যেহেতু কোরআনে এসেছে আল্লাহ চালু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কারণ কমার্সে আমি যেটা গিয়ে দেখেছি, আমরা একদম 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিলাম। তো এটা খুবই ভালো দিক, যেহেতু কোরআনে এসেছে জাহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। মাদ্রাসা সেক্টরে যারা আছেন অনেকেই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত আছেন, অথবা আমি যখন বাইরের কান্ট্রিগুলোতে যাই সেখানেও অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে হয়। এটা সলভ হয়ে গিয়েছে। এটা যারা করেছেন আল্লাহ তাদেরকে জাযা দান করুন। এখন আমাদের ভবিষ্যৎ কর্তব্য কি? ভবিষ্যৎ কর্তব্য হলো, বাংলাদেশ হলো একটা আজাদির ভূমি। এই আজাদির ভূমিতে অনেক মানুষ লড়াই করে গিয়েছেন। 47-এ লড়াই করে গিয়েছেন, 71-এ লড়াই করে গিয়েছেন, 90-তে লড়াই করে গিয়েছেন এবং পরবর্তীতে 24-এ লড়াই করেছেন। আমরা কি রাজনীতিটা প্রপোজাল দিচ্ছি, সেই জায়গাটা হলো দায় এবং দরদের, কম্পেশনের রাজনীতি। অর্থাৎ আমরা যখন বলি যে উম্মতে মুহাম্মাদি বা দরদি নবী, অর্থাৎ উম্মতের প্রতি অনেক ওনার ভালোবাসা ছিল, দরদ ছিল। সে দরদ থেকে ওনার দায়, অর্থাৎ উনি কেউ কাটা বিছায় দিচ্ছে পথে, তারপরও হলো দাওয়াত নিয়ে গিয়েছেন। অনেক কষ্ট দিয়েছে, তারপরও দাওয়াত নিয়ে গিয়েছেন। কেউ ইসলাম কবুল করবে না, তারপরও ইসলামের প্রচার নিয়ে গিয়েছেন। এই যে দরদ, যে উম্মতকে বাঁচাইতে হবে, হয়তো আমাদের সময়ে এসে আমাদেরও সে দায় এবং দরদ, এই জায়গা থেকে আমরা রাজনীতি করি। এবং এটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সব জায়গাতেই যারা ইথিক্যাল ভ্যালুজের উপরে রাজনীতি করে তারাও এই কথাগুলো বলে থাকে। দ্বিতীয় যে বিষয়টা, বর্তমান বিশ্বে আমাদের 3টা হলো সবচেয়ে চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। একটা হলো ইওলজি, আরেকটা হলো ইকোনমি, আরেকটা হলো আপনাদের জাস্টিস বা ডেমোক্রেসি। অনেকে বলে থাকেন যে আমরা খেলাফতের দিকে যাব, অনেকে বলে থাকেন না যে আমরা ডেমোক্রেসির দিকে যাব। কিন্তু যেটাই যাই না কেন, সেটা প্রত্যেকেরই একটা কাঙ্ক্ষিত মানজিলে মাকসাদ বা উদ্দেশ্য থাকে, সেটা হলো শান্তি কায়েম করা। এখন আমরা মনে করি যে আমাদের রাজনীতি যেটা, সেই জায়গাটা থেকে বাংলার যে সিভিলাইজেশন আছে, আমি যদি মৃত্যুবরণ করি বাংলার সিভিলাইজেশনকে নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এখানে 18 কোটি মুসলমান আছে, তুমি তাদের জন্য কি করেছ। এ দায় এবং অনুভূতি থেকে আমরা রাজনীতিতে অনেকে জড়িয়ে পড়ি।